গত 17ই নভেম্বর সন্ধ্যা আনুমানিক 7টার দিকে রাজধানীর পল্লবীতে গোলাম কিবরিয়া নামক এক ব্যক্তিকে এলোপাথাড়ি গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিকটবর্তী সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ইতিমধ্যে 5 জন জাহান্নামী এবং 7-8 জন অজ্ঞাতনামা আসামি করে একটা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে মামলাটি করেছেন। এই ঘটনায় ইতিমধ্যে একজন গ্রেফতার আছেন এবং জাহান্নামী অন্যান্য যারা এবং অজ্ঞাতনামা যারা সন্দেহভাজন তাদেরকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং তাদেরকে পলাতক যারা তাদেরকে গ্রেফতারে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে আমরা প্রকৃত কারণটা বের করতে পারবো। তাকে মানে এখন পর্যন্ত এই যারা আসামিদের পরিচয় যদি মানে বলতেন যে তারা কারা, কেন তাকে এইভাবে হত্যা করলো, কি পাওয়া গেছে প্রায় মানে ধারণা কি? এটা ঘটনাটা ঘটেছে 17 তারিখ, আজকে 19 তারিখ। এটার তদন্ত একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা একজন গ্রেফতারকৃত তার কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি এবং পুলিশের যে প্রাথমিক যে তদন্ত প্রক্রিয়া সেটার সূত্র ধরে আমরা অগ্রসর হচ্ছি এবং আশা করি খুব অল্প সময়ের মধ্যে এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে আমরা সক্ষম হব। যিনি মারা গেছেন তিনি রাজনীতি করতেন কিবরিয়া সাহেব, এবং বিভিন্নভাবে খবর আসছে যে এটার সঙ্গে তার রাজনৈতিক একজন নেতার নামও আসতেছে ওই এলাকার। উনি একসময় ডিবির হাতে গ্রেপ্তার হয়েছিলেন, মামুন নাম চলেন। আপনাদের প্রাথমিকভাবে তার নাম কিংবা পেয়েছেন কিনা, কি পেয়েছেন, অথবা রাজনৈতিকভাবে এটা প্রভাবিত হওয়ার সুযোগ আছে কিনা মামলা ভিন্ন খাতে যাওয়ার? কোনো মামলায় আসলে ভিন্ন খাতে প্রবাহিত হওয়ার কোনো সুযোগ নাই। বর্তমানে আপনারা জানেন পুলিশ সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে তাদের উপরেও কিছু দায়িত্ব পালন করছে। আর আপনি যে কথাটা বলেছেন কোনো ব্যক্তির নাম, এখানে আমরা ঘটনাটা একেবারেই তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। যে যাকে আমরা গ্রেফতার করেছি এবং আরো যাদের নাম এসেছে যাহারে, তাদেরকে গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদ করলে এই বিষয়গুলো আরো পরিষ্কার হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। আমরা সে লক্ষ্যে কাজ করছি। ইদানিং রাজনীতিতে খুনের ঘটনা বাড়ছে, আপনারা সেগুলো ডিটেক্ট করছেন। এই সন্ত্রাসীদের হাতে আগ্নেয়াস্ত্রগুলো আগে থেকেই মজুদ নাকি এগুলো কিভাবে আসলো, এগুলোর জন্য আপনাদের বাড়তি নজরদারি কাজ করা হচ্ছে কিনা? কারণ খুনের ঘটনাও হচ্ছে, আবার সেগুলো আপনারা রহস্য উদ্ঘাটন করছেন, বাট অস্ত্র সন্ত্রাসীদের হাতে হাতে। দেখুন, ঢাকা মহানগরীতে প্রায় 1.5 থেকে 2 কোটির মতো লোকজন বসবাস করেন এবং মহানগরীর আর্থসামাজিক প্রেক্ষাপট, এখানকার আয় বৈষম্য বিভিন্ন শ্রেণীর মধ্যে সবকিছু বিশ্লেষণ করলে আর গত 10 বছর বা এর পূর্ববর্তী সময়ের অপরাধ যে ট্রেন্ড সেটা বিশ্লেষণ করলে গড়ে 18-19টা বা 20টা এরকম ঘটনা কিন্তু হরহামেশা আমরা লক্ষ্য করি। ঘটনা ঘটছে দু একটা, এখানে অনেকগুলো কারণ আছে, প্রত্যেকটা ঘটনা কিন্তু আলাদা আলাদা। কোনো কারণে দেখা যায় কোনো ঘটনার ক্ষেত্রে পূর্বশত্রুতার জের, কোনো জায়গায় পারিবারিক সহিংসতা, কোনো জায়গায় এমনও ঘটেছে যে বাকিতে মাদকদ্রব্য সরবরাহ করতে অস্বীকৃতি জানানোর কারণে ছুরিকাহত করে হত্যা করা হয়েছে, অথবা আপনার বিভিন্ন স্থানে একটা নবজাতকের মৃতদেহ পাওয়া গেছে, সেটাও কিন্তু একটা হত্যা মামলা রুজু হয়। ওই হিসেবে গড়ে আমাদের এখানে 19 থেকে 20টা মতো ঘটনা আমরা দেখেছি যেগুলো হত্যা খুন সংক্রান্ত অপরাধ। তো ঢাকা মহানগরীর যে পারিপার্শ্বিক অবস্থা সেই তুলনায় অপরাধের সংখ্যাটা আমরা মনে করি এটা সহনীয় পর্যায়ে রয়েছে। আর যে ঘটনাগুলো ঘটছে আমরা কিন্তু খুব দ্রুততম সময়ের ভিতরেই রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। এমনও দেখা গেছে ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যেই কিন্তু অপরাধীদেরকে আমরা গ্রেফতার করেছি। 2-একটা ব্যতিক্রম ছাড়া সবগুলো ক্ষেত্রে আমি বলবো আমরা সফল হয়েছি এবং এটা নাগরিকদের এসব নিয়ে হয়তো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আশা করি এই যে অপরাধ প্রবণতা সেটা আরো সামনে নিয়ন্ত্রণে চলে আসবে এবং বর্তমান যে স্থিতিশীল পরিবেশ রয়েছে আইন শৃঙ্খলার সেটা বজায় থাকবে।
হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। আগ্নেয়াস্ত্র ব্যবহার এটা হ্যাঁ, দুই একটা ক্ষেত্রে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার আমরা লক্ষ্য করেছি। এই সব অবৈধ আগ্নেয়াস্ত্র উৎস অনুসন্ধানও আমরা করছি এবং আমাদের নিয়মিত অভিযানে অনেকগুলো অবৈধ অস্ত্র আমরা উদ্ধারও করতে সক্ষম হয়েছি। আশা করি যে সামনের যে নির্বাচন আছে, নির্বাচনের পূর্বে অবৈধ অস্ত্র উদ্ধারে আমরা আরো আমাদের তৎপরতা জোরদার করছি এবং এটা চলমান থাকবে। কালকে অনগ্রামে নাম পরবর্তীতে সে নাকি ছাড়াও গিয়েছিল, তাকে কেন আটক করা হলো বা তাকে কেন এবার ছেড়ে দেওয়া হলো? প্রথমত এখানে বলি, ওনাকে আটকের বিষয়টা সঠিক নয়। এখানে একটা তথ্য যাচাই বাছাইয়ের জন্য ওনাকে আনা হয়েছিল। একটা জায়গায় একটা খুব সংবেদনশীল একটা বিষয়ে ওনার ফোন নাম্বারটা ব্যবহার করেছিল কে বা কারা, এগুলো আমরা আমাদের দৃষ্টিতে আসে এবং এটা তদন্তের এক পর্যায়ে ওনার এই বিষয়গুলো যাচাই বাছাই করার জন্য আনা হয়েছিল। পরবর্তীতে সকালবেলা তাকে তার বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। তাকে কি সংবেদনশীল বলতে কি হয়েছে সেখানে, বা সে তো অভিযোগ করেছে তাকে আমার আসামির মতো তার সাথে আচরণ করা হয়েছে, তাকে আসামিকে যেভাবে নিয়ে কাউকে রাখতে হবে সেভাবে রাখা হয়েছে। সেই সংবেদনশীল জায়গাটা কি বা কি নাম্বার, কেন কোন নাম্বারে কি ধরনের জটিলতা তৈরি হলো তাকে পরিবারে নিয়ে আসতে? এটা আমরা কিছু তথ্য যাচাই বাছাই করার জন্য আর কিছু না। আপনারা জানেন সম্প্রতি পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের জন্য সরকারি সিদ্ধান্ত এসেছে এবং সেই প্রেক্ষিতে আমাদের বিশেষ করে প্রাথমিকভাবে মেট্রোপলিটন ইউনিট এবং অন্যান্য বিশেষায়িত ইউনিটগুলোতে নতুন পোশাক সরবরাহের কাজ চলমান রয়েছে। বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 25% বেশি পুলিশ সদস্যকে এই নতুন পোশাক সরবরাহ করা হয়েছে। আশা করি নভেম্বরের মধ্যে আমরা বাকি সদস্যদেরও তাদের জন্য নির্ধারিত প্রাপ্যতা অনুযায়ী নতুন পোশাক সরবরাহ করতে সক্ষম হব। পোশাক একটি নীতি নির্ধারণের বিষয়, সরকার কর্তৃক নির্ধারিত যে কোনো পোশাক আমাদের জন্য আমরা এটাকে ইতিবাচক হিসেবে গ্রহণ করি এবং এটাতে আমরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আরেকটা বিষয় জানতে চাই, সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে, সেটা কি কোনোভাবে আপনাদের এই মানসিকতায় বা আপনাদের অনুসরণ প্রভাব ফেলছে কিংবা সেটা কিভাবে দেখছেন আপনারা? দেখুন, মানুষের পছন্দ অপছন্দ একেবারেই আপেক্ষিক। আমার কাছে যেটা পছন্দ সেটা আপনার কাছে পছন্দ নাও হতে পারে, আপনার পছন্দ আমার কাছে পছন্দ না হওয়ার এটা অস্বাভাবিক কিছু নয়। তো একটা বিষয় সবার যে সমানভাবে পছন্দ হবে এটা আসলে ধরে নেওয়াটাও ঠিক না। তারপরেও যে সোশ্যাল মিডিয়া বলেন, সাধারণ মানুষের কাছে পুলিশের পোশাক নিয়ে আগ্রহ আছে, এটা আমি ইতিবাচকভাবেই বলবো, কারণ পুলিশকে নিয়ে মানুষের অবশ্যই আগ্রহ আছে বলেই এসব আলোচনা বা বিভিন্ন বিষয়গুলো চলে আসে। এটা একটা বিষয়। আর একটা বিষয় আমরা বলবো, পুলিশের যে কাজ সেটা আমরা বর্তমানে নিয়মতান্ত্রিক এবং পেশাদারিত্বের মাধ্যমে করার চেষ্টা করছি। এখন আপনারা বা জনগণ যেভাবে দেখেন, যদি আপনাদের দৃষ্টিভঙ্গি, আপনি কোন দৃষ্টিতে আপনি দেখছেন, আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে আমার পেশাদারিত্ব বা আমার কাজে কোনো পরিবর্তন আসছে কিনা। আমরা সেই ইতিবাচক জায়গাটাতে যাওয়ার চেষ্টা করছি, যেটা যে বিষয়টা 5ই আগস্টের পূর্বে পুলিশকে জনগণের মুখোমুখি করা হয়েছিল, সেখান থেকে আমরা উত্তরণ ঘটিয়ে বর্তমানে পুলিশ জনগণের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করার জন্য আমরা কাজ করছি।